শিখ গুরু ও শিখ জাতি। লেখক শ্রী শরৎ কুমার রায়। চতুর্দশ অধ্যায়। রঞ্জিত ও শিখ সৈন্য। সৈন্য পরিচালনা অপেক্ষা সৈন্য দল গঠনেই রঞ্জিতের সামরিক প্রতিভা বেশি প্রকাশ পাইয়াছিল। উদ্যত প্রকৃতি, স্ব-স্ব-প্রদান বিবাদরত জাট শিখ দিগকে তিনি এক যুদ্ধকুশল জাতি করিয়া তুলিয়াছিলেন। শেষ গুরু গোবিন্দ সিংয়ের সময় হইতেই শিখেরা রণ নৈপুণ্য লাভ করিতেছিল। খালসা সৈন্যদল তিনি গঠন করিয়াছিলেন। স্বধর্ম রক্ষা ও গুরুর প্রতি ঐকান্তিক অনুরাগ তাহাদিগকে একই ব্রত সাধনে নিরত রাখিত। গুরুর মৃত্যুর পরে ক্রমে তাহাদের এই ঐক্যসূত্র ছিন্ন হইয়া যায়। উপযুক্ত নায়কের অভাবে শিখ বীরেরা স্ব-স্ব-প্রদান ও লুণ্ঠন পরায়ণ হইয়া ওঠে। খালসা নামে একটি সৈন্যদল ছিল বটে, কিন্তু সে দলটি সুচালিত কিংবা সুশিক্ষিত ছিল না। খালসা সৈন্যদলের অধিকাংশই ছিল অশ্বারোহী। অনভিজ্ঞ ও অক্ষমেরাই পদাতিকের কার্য করিত। যুদ্ধকালে অশ্বারোহীরা শত্রুদের সম্মুখীন হইত। পদাতিকেরা দূরে থাকিয়া শিশু ও রমণীদিগকে রক্ষা করিত অথবা দুর্গের তত্ত্বাবধানে নিযুক্ত থাকিত। অশ্বারোহীদের প্রধান অস্ত্র ছিল অসি। পদাতিকেরা তীর ধনুক এবং কখনো কখনো সাধারণ পলিতা বন্দুক ব্যবহার করিত। অতি অল্প সময়েই বারুদের ব্যবহার করা হইত। এই জন্য খালসা সৈন্যেরা বন্দুক যুদ্ধে নৈপুণ্য লাভ করিতে পারে নাই এবং তাহাদের যথেষ্ট আগ্নেয় অস্ত্র ছিল না। কর্মক্ষেত্রে প্রবেশ করিয়া অল্প দিন মধ্যেই তিনি খালসা সৈন্যদলের দুর্বলতার কারণ বুঝিতে পারিলেন। বিরচিত গুণগ্রামের অধিকারী হইয়াও সুশিক্ষা ও শৃঙ্খলার অভাবে শিখ সৈন্যেরা প্রতিদ্বন্দ্বী আফগানদিগের সহিত প্রকাশ্য যুদ্ধে সাহসী হইত না। ইউরোপীয় যুদ্ধ প্রণালী রঞ্জিতকে মুগ্ধ করিয়াছিল। তিনি শিখদের প্রাচীন যুদ্ধ প্রণালী আমূল পরিবর্তিত করিয়া তাহাদিগকে অভিনব ইউরোপীয় প্রণালীতে শিক্ষা প্রদানে অভিলাষী হইলেন। সৈন্যদল গড়িয়া তুলিবার নিমিত্ত তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃপক্ষদের নিকট কয়েকজন সমর নিপুণ সেনানায়ক চাহিয়াছিলেন। তাহারা লোক প্রদানে অসমর্থ হওয়ায় তিনি স্বয়ং সুযোগক্রমে কয়েকজন ইউরোপীয় কর্মচারী নিযুক্ত করিয়াছিলেন। সৌভাগ্যক্রমে মহারাজ যে কয়জন ইউরোপীয় যোদ্ধাকে সহযোগী রূপে লাভ করিয়াছিলেন, তাহারা সকলেই রণদক্ষ এবং দীর্ঘকাল যুদ্ধ বিভাগে কার্য করিয়া অভিজ্ঞতা লাভ করিয়াছিলেন। উক্ত যুদ্ধ বিশারদ সেনানায়কগণের সহায়তায় রঞ্জিতের বিজয় বাহিনী গঠিত হইয়াছিল। স্বভাববীর শিখেরা অল্পদিন মধ্যে সুশিক্ষাগুণে সংযত, কষ্ট সহিষ্ণু ও যুদ্ধ কুশল সৈন্যে পরিণত হইল। শিখ পদাতিকেরা যুদ্ধ কৌশলে পৃথিবীর যে কোনো
সুশিক্ষিত সৈন্যদলের সমতুল্য হইয়া উঠিল। তাহারা যুদ্ধযাত্রায় বাহির হইয়া প্রত্যহ 30 মাইল হিসাবে কুচ করিয়া অগ্রসর হইতে পারিত। পূর্বে অনেক স্থানে বলা হইয়াছে, শিখ অশ্বারোহীরা আফগান রাজাদের সৈন্যদিগকে পশ্চাৎ হইতে আক্রমণ করিত, খাদ্য ও অস্ত্রাদি লুণ্ঠন এবং পথ রোধ করিয়া তাহাদিগকে বিপন্ন করিয়া তুলিত। তখন তাহারা দ্রুত পলায়নে যতদূর দক্ষতা প্রকাশ করিত, যুদ্ধে তেমন নৈপুণ্য প্রকাশ করিতে পারে নাই। রঞ্জিতের সৈন্যদল শৌর্য-বীর্য, সাহসে ও সহিষ্ণুতায় ইউরোপীয় সৈন্যদলের বিস্ময় উৎপাদন করিল। মহারাজের সৈন্যদলে পদাতিক সৈন্যেরাই প্রাধান্য লাভ করিল। শিখেরা স্বভাবত যুদ্ধানুরাগী ছিল বলিয়া তাহারা স্বেচ্ছায় সৈন্যদলে প্রবেশ করিত। রঞ্জিতকে জোর করিয়া কাহাকেও সৈন্য করিতে হয় নাই। পঞ্চনদ প্রদেশের বলবান ও রূপবান যুবকদের দ্বারাই তাহার পদাতিক সৈন্যদল গঠিত হইয়াছিল। ইতিপূর্বে খালসা পদাতিক সৈন্যদলে একমাত্র আকালিরাই উৎকৃষ্ট যোদ্ধা বলিয়া খ্যাতি লাভ করিয়াছিল। এই ধর্মান্ধ ও দুর্দান্ত সৈন্যদিগকে স্ববশে রাখিবার নিমিত্ত মহারাজ রঞ্জিতকে প্রভূত ক্লেশ স্বীকার করিতে হইয়াছে। 1809 অব্দে ইহারা ইংরাজ দূত মেটকাফ সাহেবের মুসলমান সহচরদিগকে আক্রমণ করিয়া রঞ্জিতকে বিপদগ্রস্ত করিয়া তুলিতেছিল। অসম সাহসিক আকালিরা কোনো কোনো সংকটের সময়ে আপনারা অগ্রগামী হইয়া শিখ দিগকে বিপদ হইতে উদ্ধার করিয়াছে। ইহারা দুইবার মহারাজ রঞ্জিতের জীবন নাশের চেষ্টা করিয়াছিল। মুসলমানদের ডাক নামাজ শুনিলেই আকালিরা খেপিয়া উঠিত। রঞ্জিত মুসলমানদিগকে বিন্দুমাত্র ঘৃণা করিতেন না। তাহার শাসনে মুসলমানেরা নির্বিঘ্নে আপনাদের বিশ্বাসনুমোদিত ক্রিয়াকর্ম করিতে পারিত। আকালীদের ইহা সহ্য হইত না। এই ধর্মান্ধ সম্প্রদায়কে সংযম সূত্রে বান্ধিবার মানসে রঞ্জিত 300 আকালী লইয়া একটি অশ্বারোহী সৈন্যদল গড়িয়া তুলিলেন। কিন্তু ইহাতে কোনো সুফল ফলিয়াছিল বলিয়া মনে হয় না। যে কয়েকজন ইউরোপীয় কর্মচারী মহারাজ রঞ্জিতকে সৈন্যদল গঠনে সাহায্য করিয়াছিলেন, সেনাপতি ভেল্টুরা তাহাদের মধ্যে সর্বপ্রধান। তিনি ইতালি দেশবাসী নেপোলিয়নের সৈন্যদলে কার্য করিয়া প্রসিদ্ধি লাভ করিয়াছিলেন। ইউরোপ খণ্ডের যুদ্ধাবসানে যখন সৈন্য বিভাগে তাহার চাকুরি ছিল না, তখন প্রবাসে যে কোনো রাজ্যে সৈনিক বৃত্তি লাভের জন্য বাহির হইয়া পড়েন। সেনাপতি এলার্ডু ভেল্টুরার ন্যায় নেপোলিয়নের অধীনে বহু যুদ্ধে বীরত্ব প্রকাশ করিয়াছিলেন। তাহারা দুজনেই মিশরে ও পারস্যে সৈন্য বিভাগে প্রবেশের চেষ্টা করিয়া ব্যর্থ মনোরথ হন। তৎপরে হিরাত ও কান্দাহার হইয়া তাহারা পঞ্চনদ প্রদেশের রাজধানী লাহোর নগরে উপনীত হইলেন। মহারাজ রঞ্জিত এই অজ্ঞাত কুলশীল বিদেশী দ্বয়কে তাহার সৈন্যদলে নিযুক্ত করিতে দীর্ঘকাল ইতস্তত করিলেন।
নানা প্রকার পরীক্ষা করিয়া রঞ্জিত তাহাদিগের প্রতি বিশ্বাস স্থাপন করেন এবং তাহাদিগকে আপনার সহযোগী করিয়া সৈন্যদল গড়িয়া তোলেন। এলার্ড একদল অশ্বারোহী সৈন্যের ও বেলটুরা ফৌজ খাস নামক প্রসিদ্ধ সৈন্য বিভাগের নায়কতা লাভ করেন। ফৌজ খাসের সৈন্যেরা সুশিক্ষিত, সংযত স্বভাব ও বিবিধ অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ছিল। 4 দল পদাতিক ও 2 দল অশ্বারোহী লইয়া মহারাজ এই সৈন্য বিভাগটি গঠন করিয়াছিলেন। সেনাপতি বেলটুরা তাহার সৈন্যবল সহ দীর্ঘকাল পেশবার প্রভৃতি পার্বত্য অঞ্চলে যুদ্ধ করিয়া খ্যাতি অর্জন করিয়াছিলেন। মহারাজ রঞ্জিত তাহার সুযোগ্য সহযোগী বেলটুরাকে চিরদিন যথোচিত সম্মান দেখাইয়াছেন। তিনি তাহাকে লাহোরের প্রধান বিচারক ও শাসনকর্তা নিযুক্ত করিয়াছিলেন। কর্নেল কুর্ট নামক এক ফরাসি বীর মহারাজ রঞ্জিতের অধীনে 2 দল গুর্খা সৈন্যের চালক নিযুক্ত হইয়াছিলেন। তিনি প্যারিস নগরের এক সামরিক বিদ্যালয়ে যুদ্ধশাস্ত্র যথারীতি অধ্যয়ন করিয়া আসিয়াছিলেন। কর্নেল গার্ডনার নামক এক আইরিশ মহারাজের অনুগ্রহে অগ্নেয়াস্ত্র নির্মাণ কার্যে নিযুক্ত হইয়াছিলেন। পূর্বোক্ত ইউরোপীয় দিককে সহায় করিয়া প্রতিভাশালী রঞ্জিত একটি সমরকুশল জাতি গঠন করিয়াছেন বলিলে কিছুমাত্র অত্যুক্তি হয় না। রাজ্য বিজয়ের সময়ে তিনি কোনো দিনই বিদেশী কর্মচারীদিগের উপর সৈন্যদলের সমস্ত কর্তৃত্ব অর্পণ করিতেন না। যুবরাজ খড়ক সিং, শের সিং কিংবা কোনো প্রধান শিখ সর্দারের উপর বিশেষ দায়িত্ব প্রদান করা হইত। যে সকল স্বদেশীয় বীরের আনুকূল্য লাভ করিয়া রঞ্জিত পরম উপকৃত হইয়াছিলেন, দেওয়ান মুকম চাঁদ তাহাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। রাজ্য বিজয় ব্যাপারে তিনি রঞ্জিতের দক্ষিণ হস্ত ছিলেন। 1806 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শিখ সৈন্যদলের প্রধান সেনাপতি ছিলেন। তাহার পুত্র রামদয়ালু সুদক্ষ সেনাপতি বলিয়া খ্যাতি লাভ করিয়াছিলেন। 1820 খ্রিস্টাব্দে অপ্রাপ্তবয়স্ক রামদয়াল হজারের যুদ্ধে নিহত হন। সেনাপতি মিশ্র চাঁদ 1818 খ্রিস্টাব্দে মুলতান জয় করেন। কাশ্মীর জয়কালেও তিনি একদল সৈন্যের নায়ক ছিলেন। তিনি অসাধারণ বার ছিলেন। তথাপি জাতিতে তিনি বৈশ্য ছিলেন বলিয়া অভিমানী শিখেরা তাহাকে উপযুক্ত সম্মান দেখাইত না। শিখ সর্দারদিগের মধ্যে সর্দার ফতে সিং কালিনওয়ালা ও সর্দার নিহাল সিং আইরওয়ালা প্রসিদ্ধ ছিলেন। 1801 হইতে 1817 খ্রিস্টাব্দ পর্যন্ত যাবতীয় যুদ্ধে তাহারা মহারাজ রঞ্জিতের পার্শ্বে উপস্থিত ছিলেন। পূর্ব অধ্যায়ে সেনাপতি হরি সিংয়ের পরিচয় প্রদান করা হইয়াছে। তিনি অসম সাহসী সৈন্যচালক বলিয়া রঞ্জিতের প্রিয় পাত্র হইয়াছিলেন। সেনাপতি ভেলটুরা মহারাজ রঞ্জিতের মৃত্যুর পরেও কিছু কাল লাহোরে ছিলেন। শিখ রাজ্যে যখন প্রবল
অরাজকতা দেখা দিল। সেই সময় 1843 অব্দে তিনি কর্মত্যাগ করিয়া চলিয়া যান। পঞ্চদশ অধ্যায় রঞ্জিতের রাজ্য বিজয়। শিখ সর্দার ও মুসলমান নায়কদিগকে একে একে পরাভূত করিয়া কি কঠোর সংগ্রামের পর রঞ্জিত পঞ্চনদ প্রদেশের আধিপত্য লাভ করেন তাহা ইতিপূর্বেই বর্ণিত হইয়াছে। পঞ্চনদ প্রদেশবাসীরা তাহার বিস্ময়কর বীরত্বে মুগ্ধ হইয়া তাহাকে আপনাদের প্রভু বলিয়া স্বীকার করিল। এই রূপ মহাবীর রঞ্জিতকে অবলম্বন করিয়া পঞ্চনদ প্রদেশে একটি রাষ্ট্র গড়িয়া উঠিল। মহারাজ রঞ্জিতের রাজ্য শতদ্রু হইতে খাইবার, মুলতান হইতে কাশ্মীর পর্যন্ত বিস্তৃত হইয়া পড়িয়াছিল। 1800 খ্রিস্টাব্দে মহাবীর রঞ্জিতের মনে মুলতান জয়ের বাসনা জাগিয়া উঠে। 1738 খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেন। সেই সময় হইতে মুলতান নগর আফগান রাজাদের শাসনাধীন হয়। মাঝে 1771 হইতে 1779 খ্রিস্টাব্দ পর্যন্ত কখনো কখনো বাঙ্গি শিখ সর্দারেরা এই নগরের উপর প্রভুত্ব করিয়াছেন। আফগান রাজ তাইমুর তাহাদিগকে তাড়াইয়া দিয়া মুজফ্ফর খাঁকে এই নগরের শাসনকর্তা নিযুক্ত করেন। নবাব মুজাফফর বীর পুরুষ হইলেও রঞ্জিতের তুল্য প্রবল প্রতিদ্বন্দ্বীর সহিত সমক্ষভাবে যুদ্ধ চালাইবার শক্তি তাহার ছিল না। 1802 খ্রিস্টাব্দে দেশ ভ্রমণে বাহির হইয়া রঞ্জিত যখন মুলতানের দিকে সতৃষ্ণ নয়নে তাকাইতেছিলেন, বৃদ্ধ নবাব তখন প্রমাদ গণিলেন। তিনি স্বয়ং 20 মাইল অগ্রসর হইয়া রঞ্জিতের সহিত দেখা করেন এবং তাহাকে মহামূল্য উপঢৌকন প্রদান করিয়া বিদায় করেন। 1806 খ্রিস্টাব্দে রঞ্জিত আবার মুলতান অভিমুখে অগ্রসর হইতেছিলেন। এ যাত্রাও অসহায় নবাব 70 সহস্র মুদ্রা দিয়া রক্ষা পাইলেন। এত অর্থ পাইয়াও রঞ্জিতের বিজয় লালসা প্রতিনিবৃত্ত হইল না। পর বৎসর তিনি মুলতান আক্রমণ করিয়া আংশিক জয় করিলেন। কিন্তু শিখ বীর গণের প্রাণপণ চেষ্টা ব্যর্থ করিয়া আফগানেরা দুর্গ রক্ষা কার্যে বীরত্বের পরিচয় প্রদান করিল। উভয় পক্ষে একটা রফা হওয়ার পরে যুদ্ধর অবসান হয়। রঞ্জিত বিস্তর ধনরত্ন লাভ করেন। ওদিকে আফগান রাজ শাহ সুজা নির্বাচিত হইয়া পঞ্চনদ প্রদেশ আইসেন। তিনিও একবার মুলতান জয়ের চেষ্টা করিয়া বিফল মনোরথ হইয়াছিলেন। তিনি এখন ওই নিমিত্ত বীর কেশরী রঞ্জিতের সাহায্য প্রার্থনা করেন। রঞ্জিত হঠগৌরব শাহ সুজার পক্ষ হইয়া যুদ্ধ করিবেন কেন? তিনি স্বয়ং মুলতান জয় করিয়া স্বরাজভুক্ত করিবার অভিলাষী হইলেন। 1810 খ্রিস্টাব্দের 24 ফেব্রুয়ারি তিনি নগর অবরোধ করেন। পরদিন নগর তাহার করায়ত্ত হইল, কিন্তু দুর্গ শত্রুদের হস্তে রহিয়া গেল। দুর্গ জয়ের নিমিত্ত দীর্ঘকাল ব্যর্থ চেষ্টা চলিল। ভীষণ সংগ্রামে বহু শিখবীর জীবন ত্যাগ করিল। অবশেষে শিখ শিবিরে খাদ্যদ্রব্যের অনাটন হওয়ায় শিখ সৈন্যগণ হতোদ্যম হইয়া পড়িল।
রঞ্জিত অত্যন্ত মনোবেদনার সহিত অনিচ্ছায় সসৈন্যে মুলতান ত্যাগ করিলেন। নবাব মুজফ্ফরের যে প্রকার সন্ধি প্রস্তাব তিনি এতকাল পুনঃ পুনঃ অবজ্ঞা সহকারে অগ্রাহ্য করিয়াছেন, এবার সেইরূপ প্রস্তাবে সম্মত হইয়া তাহার সহিত সন্ধি করিলেন। এবারেও রঞ্জিত রিক্ত হস্তে রাজধানীতে ফিরেন নাই। অনন্য সুলভ অধ্যবসায়ী রঞ্জিত কিছুতেই ভগ্ন উৎসাহ হইলেন না। বাধা পাইয়া তাহার বিজয় বাসনা পূর্বাপেক্ষাও বাড়িয়া গেল। শিখ নায়কগণ সসৈন্যে মাঝে মাঝে মুলতান আক্রমণ করিতে লাগিলেন। 1818 খ্রিস্টাব্দে মহারাজ রঞ্জিত মুলতান জয়ের জন্য বিপুল আয়োজন করিলেন। এবারে 1800 শিখ সৈন্য যুবরাজ খড়ক সিং ও মিশ্র দেওয়ান চাঁদের নায়কতায় প্রেরণ করেন। শিখ বাহিনী পথিমধ্যে খারগ ও মুজাফরগড়ের দুর্গ অধিকার করিল। ফেব্রুয়ারি মাসের প্রারান্তে মুলতান দুর্গ অবরুদ্ধ হইল। উভয় পক্ষে ভীষণ সংগ্রাম চলিতে লাগিল। ভাঙ্গি সৈন্যেরা জমজমা কামানের সাহায্যে 2 স্থান দিয়া দুর্গ প্রাচীর উড়াইয়া দিয়াছিল। প্রাণের মায়া পরিত্যাগ করিয়া একদিন আফগান সৈন্যেরা শিখ দিককে ভীষণভাবে আক্রমণ করিল। সেদিনকার লুমহর্ষণ যুদ্ধে 1800 শিখ বীর জীবনদান করিয়াছিল। কিন্তু মরিতে মরিতেই শিখেরাই জয়লাভ করিতেছিল, তাহাদের জনবল বেশি ছিল। অবরুদ্ধ আফগান সৈন্যেরা নিহত হইয়া 300 মাত্র অবশিষ্ট রহিল। শিখেরা দুর্গ ফটক উড়াইয়া দিল। 2রা জুন তারিখে সাধু সিং নামক এক আকালি শিখ সর্বপ্রথমে দুর্গ মধ্যে প্রবেশ করে তাহার পশ্চাৎ পশ্চাৎ বহু শিখ সৈন্য দুর্গ অভ্যন্তরে গমন করিল। নবাব মুজফ্ফর ও তাহার পুত্রগণ হতাবশিষ্ট সৈন্যগণ সহ দুর্গ মধ্যে অবস্থিতি করিতেছিলেন। শুভ্র বৃদ্ধ নবাব অসংখ্য শত্রু সৈন্য কর্তৃক বেষ্টিত হইয়াও বিন্দুমাত্র ভীত হইলেন না। তিনি বীরের ন্যায় প্রকাশ্য যুদ্ধে অসিহস্তে মৃত্যুকে বরণ করিবার জন্য প্রস্তুত হইলেন। মুজফ্ফর 5 পুত্র সহ যুদ্ধক্ষেত্রে চিরনিদ্রায় নিদ্রিত হইলেন। শিখ সৈন্যেরা দুর্গ অধিকার করিয়া নগর লুণ্ঠন করিল। নবাব মুজফ্ফরের 2 পুত্র বীরবর রঞ্জিতের আনুগত্য স্বীকার করিয়া বৃত্তি লাভ করিয়াছিলেন। এই সময় সুজাহাবাদ দুর্গও রঞ্জিতের অধিকারভুক্ত হয়। কাশ্মীর বিজয়ে মহারাজ রঞ্জিতের রাজ্য পরিমাণ দ্বিগুণিত হইয়াছিল। ক্রমাগত 8 বৎসর যুদ্ধের পর রঞ্জিত পরম রমণীয় শৈলরাজ্য অধিকার করিয়াছিলেন। কাশ্মীরের জলবায়ু স্বাস্থ্যের পক্ষে এমন অনুকূল যে এই দেশ ভূস্বর্গ নামে খ্যাত। এই লোভনীয় দেশের শাসনাধিকার লইয়া জাতিতে জাতিতে বহু লড়াই চলিয়াছে। ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত এই প্রদেশ হিন্দু রাজাদের অধিকারভুক্ত ছিল। তারপর প্রায় 2.5 শতাব্দী এক মুসলমান বংশ এই ভূখণ্ডের উপর আধিপত্য করেন। মুঘল ভূপতি আকবর দীর্ঘকাল কঠোর সংগ্রামের পর 1588 খ্রিস্টাব্দে কাশ্মীর জয় করেন। এই সময়ে ভূস্বর্গ
কাশ্মীরের খ্যাতি দেশ বিদেশে ব্যপ্ত হইয়া পড়ে। কাশ্মীর মুঘল ভূপতিগণের বিলাসক্ষেত্রে পরিণত হইয়া সুবন প্রাসাদে ও মনোহর উদ্যানমালায় শোভিত হইল। মুঘল গৌরব সূর্য অস্তমিত হইবার পরে 1752 খ্রিস্টাব্দে মহাবীর আহমেদ শাহ কাশ্মীর জয় করেন। তদবধি কাশ্মীর তাহার ও তদীয় বংশধরগণের অধীন রহিয়াছিল। 1811 খ্রিস্টাব্দে মহারাজ রঞ্জিত কাশ্মীর জয়ের আয়োজনে প্রবৃত্ত হন। ওই বৎসরে এবং তাহার পরবর্তী বৎসরে তিনি মুসলমান অধিকৃত 3টি ছোট ছোট রাজ্য অধিকার করিয়া কাশ্মীর বিজয়ের পথ উন্মুক্ত করিয়া আনিতেছিলেন। এই সময়ে আফগান রাজ শাহ মাহমুদ কাশ্মীরের বিদ্রোহী শাসনকর্তাকে শাস্তি প্রদানের নিমিত্ত মন্ত্রী ফতে খাঁকে সসৈন্যে প্রেরণ করেন। ফতে খাঁ সিন্ধু নদী পার হইবার পরে রঞ্জিত তাহার অভিপ্রায় জানিতে পারিয়া তাহার সহিত মিত্রতা স্থাপন করেন। দুই পক্ষে মৌখিক সন্ধি স্থাপিত হইল। উভয় পক্ষ এক যুগে কাশ্মীর জয় করিবে। শিখেরা লুণ্ঠন লব্ধ ধনের তৃতীয়াংশ পাইবে, এইরূপ কথা হইয়া গেল। শিখ সেনাপতি মুকম চাঁদ ও ফাতে খাঁ একসঙ্গে নিজ নিজ সৈন্যদল সহ বিতস্তা তীর হইতে রওয়ানা হইলেন। পীর পঞ্জাল পাহাড়ে উপনীত হইয়া ফতে খাঁর মনে দুরাভিসন্ধি জাগিয়া উঠিল। তিনি একাকী কাশ্মীর জয় গৌরব লাভ করিবার মানসে আপন সৈন্যসহ দ্রুত বেগে অগ্রসর হইতে লাগিলেন। তুষারাবৃত পার্বত্য পথে শিখ সৈন্যেরা স্বচ্ছন্দে বিচরণ করিতে অভ্যস্ত নহে। সুতরাং মুকম চাঁদ তাহার সৈন্যদল সহ পশ্চাতে পড়িয়া রহিলেন। কোনরূপ চাঞ্চল্য প্রকাশ না করিয়া শিখ সেনাপতি কৌশলে ফতে খাঁর অসৎ অভিপ্রায় ব্যর্থ করিতে চেষ্টা করিলেন। তিনি এক পার্বত্য নায়ককে প্রলুব্ধ করিয়া তাহার সাহায্যে সোজা পথে যথাসময়ে কাশ্মীরে যাইয়া ফতে খাঁর সহিত মিলিত হইলেন। শাসনকর্তা শত্রু ভয়ে নগর ছাড়িয়া পলায়ন করিলেন। উভয় সৈন্যদল অক্লেশে নগর জয় করিল। ফতে খাঁ ঘোষণা করিলেন যে শিখেরা লুণ্ঠনলব্ধ ধনের ভাগ পাইবে না। মুকম চাঁদের সৈন্যবল যথেষ্ট ছিল না। তিনি কোনো গোলমাল না বান্ধাইয়া কাবুলের ভূতপূর্ব সম্রাট শাহ সুজাকে সঙ্গে লইয়া লাহোরে ফিরিয়া আসিলেন। এই দুর্ভাগ্য নরপতি সহোদর কর্তৃক স্বরাজ্য হইতে তাড়িত হইয়া ভারতবর্ষে আইসেন এবং এই সময়ে কাশ্মীর নগরে বন্দীভাবে অবস্থান করিতেছিলেন। শাহ সুজার পত্নীর অনুরোধে রঞ্জিত সুজাকে উদ্ধার করেন এবং পুরস্কার স্বরূপ ইতিহাস প্রসিদ্ধ কোহিনূর মণি লাভ করেন। এই মহামূল্য মণি আড়ম্বর প্রিয় মুঘল সম্রাট শাহজাহানের দরবার গৃহের প্রধান সুফন সামগ্রী ছিল। প্রসিদ্ধ লুণ্ঠনকারী নাদের শাহ দিল্লী নগর লুণ্ঠন করিয়া অপরাপর দ্রব্যের সহিত এই মণিটি লাভ করিয়াছিলেন। উত্তর অধিকার সূত্রে শাহ সুজা এই মণির অধিকারী হইয়াছিলেন। কোনো ঐতিহাসিক বলেন রঞ্জিত সুজার নিকট হইতে বলপূর্বক এই মণি আদায় করিয়াছিলেন। জনশ্রুতি আছে
কোনো ইংরাজ একবার মহারাজ রঞ্জিতকে কোহিনূর মণির মূল্য জিজ্ঞাসা করায় তিনি উত্তরে বলেন, ইহার মূল্য 5 জুতা, অর্থাৎ যাহার বল প্রকাশের ক্ষমতা আছে তিনি ইহার অধিকারী হইতে পারেন। ফলে তাহাই হইয়াছে। ইংরাজেরা বাহুবলে পঞ্চনদ প্রদেশ জয় করিয়া 1809 খ্রিস্টাব্দে রঞ্জিতের পুত্রের নিকট হইতে কোহিনূর লইয়া গিয়াছেন। লুণ্ঠিত ধনের অংশ না পাইয়া রঞ্জিত ফতে খাঁর উপর অত্যন্ত ক্রুদ্ধ হইলেন। মহারাজ এই দুর্ব্যবহারের প্রতিবিধান করিতে অভিলাষী হইলেন। তিনি সিন্ধু তীরবর্তী আটক দুর্গের অধ্যক্ষ জহান্নাদ খাঁকে কোনক্রমে বাধ্য করিয়া উক্ত দুর্গ হস্তগত করেন। আটক দুর্গ রঞ্জিতের করায়ত্ত হইয়াছে দেখিয়া ফতে খাঁর ক্রোধের সীমা রহিল না। তিনি রঞ্জিতকে ওই দুর্গ ছাড়িয়া দিতে বলিলেন। রঞ্জিত জানাইলেন যে কাশ্মীর লুণ্ঠনলব্ধ ধনের ভাগ না পাইলে তিনি কিছুতেই আটক দুর্গ আফগানদিগকে ছাড়িয়া দিবেন না। নির্বিবাদে আটক দুর্গ পুনর্বার পাওয়া যাইবে না বুঝিতে পারিয়া ফতে খাঁ তাহার ভ্রাতা আজম খাঁকে কাশ্মীরের শাসনকর্তা নিযুক্ত করিয়া স্বয়ং সসৈন্যে দুর্গ জয় করিতে চলিলেন। শিখেরাও সেনাপতি মুকম চাঁদের অধীনে যুদ্ধার্থ প্রস্তুত হইল। শিখ সেনাপতি আটকের নিকটবর্তী হৈদারু নামক স্থানে পাঠান সৈন্যদিগকে আক্রমণ করিলেন। এক দল শিখ সৈন্যকে পরাজিত করিয়া আফগান সৈন্যেরা যখন বিজয় গর্বে নগর লুণ্ঠনে প্রবৃত্ত হইয়াছিল, তখন মুকম চাঁদ তাহার সৈন্যবল সহ তাহাদের উপর ভীষণ বেগে পতিত হইলেন। আফগানেরা পরাজিত হইল। ফতে খাঁ পলায়ন করিয়া প্রাণ বাঁচাইলেন। এই দিন 1813 খ্রিস্টাব্দের 13 জুন শিখেরা সর্বপ্রথম প্রকাশ্য যুদ্ধে আফগানদিগকে পরাজিত করিল। এই যুদ্ধে জয়ী হইয়া শিখ সৈন্যদের সাহস ও বলবিক্রম বাড়িয়া গেল। মহারাজ রঞ্জিত কাশ্মীর জয়ের জন্য আবার সৈন্যবল সংগ্রহ করিতে লাগিলেন। তিনি শিয়ালকোটে অবস্থান করিয়া সুযোগের প্রতীক্ষা করিতেছিলেন। ফতে খাঁর অনুপস্থিতিকে সুযোগ মনে করিয়া তিনি কাশ্মীর আক্রমণ করিতে চলিলেন। এই যাত্রা কাশ্মীর আক্রমণ করিতে যাইয়া রঞ্জিত তাহার হঠকারিতার পরিচয় দিয়াছিলেন। এই সময়ে তাহার সৈন্যবল ও যুদ্ধোপকরণ পর্যাপ্ত ছিল না। পার্বত্য রাজারাও তাহার বিরোধী ছিলেন। সেনাপতি মুকম চান্দু মৃত্যুশয্যায় শায়িত। মুমূর্ষ সেনাপতি রঞ্জিতকে যুদ্ধযাত্রা হইতে প্রতিনিবৃত্ত হইবার জন্য অনুরোধ করিয়াছিলেন। রঞ্জিত তাহার বারণ মানিলেন না। শিখ সৈন্য 2 ভাগে বিভক্ত হইল। এক দল মুকম চাঁদের পৌত্র রামদয়ালের, দ্বিতীয় দল মহারাজের নায়কতায় যুদ্ধযাত্রায় বাহির হইল। সৈন্যবল ভাগ করিয়া রঞ্জিত ভ্রমে পতিত হইয়াছিলেন, কারণ দুর্গম পার্বত্য দেশে এক দল অন্য দলকে বিপদের সময়ে সাহায্য করিতে পারিল না। কাশ্মীরের শাসনকর্তা যখন রামদয়ালকে পরাজিত করেন, তখন মহারাজ তাহার সৈন্যগণ সহ বহু পশ্চাতে রহিয়াছিলেন। পার্বত্য রাজারাও সময় বুঝিয়া তাহাকে তাড়া করিলেন। রঞ্জিত কোনরূপে সসৈন্যে লাহোরে ফিরিয়া আইলেন।
বীরবর রঞ্জিতের চরিত্র অতি অদ্ভুত উপাদানে গঠিত। কোনো প্রকারের বিপদে বা পরাভবে তাহার চিত্ত দমিয়া যাইত না। কাশ্মীরের দিকে তাহার সতৃষ্ণ দৃষ্টি ন্যস্ত রহিল। তিনি সুযোগের প্রতীক্ষা করিতে লাগিলেন। 1819 খ্রিস্টাব্দে মহারাজ কাশ্মীর জয়ের এক সুযোগ পাইলেন। শাসনকর্তা আজম খাঁ তখন রাজধানী হইতে স্থানান্তরে চলিয়া গিয়াছিলেন। রঞ্জিত অনতিবিলম্বে সেনাপতি মিশ্র দেওয়ান চাঁদ ও রামদয়ালের নেতৃত্বে সৈন্য পাঠাইলেন। জবর খাঁ নামক জনৈক সেনানায়ক আফগান সৈন্যসহ কিয়ৎকাল যুদ্ধ করিয়া হার মানিলেন। অতি অল্প ইয়াসে কাশ্মীর অধিকৃত হইল। দেওয়ান মুকমচাঁদের পুত্র মতিচাঁদ এই প্রদেশে প্রথম শাসনকর্তা নিযুক্ত হইলেন। 1809 খ্রিস্টাব্দে বীর কেশরী রঞ্জিত কাংরা ও তনিকটবর্তী পার্বত্য প্রদেশ জয় করেন। কোনো সম্ভ্রান্ত রাজপুত বংশীয় রাজারা বহুকাল হইতে এই প্রদেশে রাজত্ব করিয়াছিলেন। ওই বংশীয় রাজা সংসার চাঁদ বীর বলিয়া প্রজাদের শ্রদ্ধার পাত্র হইয়াছিলেন। গুর্খা নায়ক অমর চাঁদের সহিত তাহার শত্রুতা ছিল। তিনি ক্রমাগত 4 বৎসর কাল সংসার চাঁদের সহিত সংগ্রাম চালাইতে লাগিলেন। সংসার হীনবল এবং অনন্য উপায় হইয়া মহারাজ রঞ্জিতের সাহায্য প্রার্থী হইলেন। বীরবর রঞ্জিতের সহিত সংগ্রামে গুর্খা নায়ক পরাভূত হইলেন। তিনি স্বীয় অধিকারভুক্ত একটি দুর্গ রঞ্জিতকে অর্পণ করিয়া তাহার সহিত বিরোধ মিটাইয়া কাংরা ছাড়িয়া স্বদেশে গমন করেন। রঞ্জিত কেবলমাত্র কাংরা দুর্গ আপনার শাসনাধীন রাখিলেন। অবশিষ্ট রাজ্য সংসার চাঁদকেই প্রদান করিলেন। সংসার চাঁদের মৃত্যুর পরে তাহার পুত্র রঞ্জিতের সহিত মিত্রতা রক্ষা করিয়া চলিতে পারেন নাই। রঞ্জিত তাহার দুর্ব্যবহারে ক্রুদ্ধ হইয়া কাংরা স্বরাজভুক্ত করেন।